আকাশবাণী মুর্শিদাবাদের সমস্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানাই। আসলে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের বিভিন্ন বিষয়ে আমরা সচেতন করি, ঠিক সেই বিষয়গুলোতে সচেতন করি যা আমাদের জনজীবনে ভীষণভাবে জরুরি হয়ে পড়ে। সেই রকমই একটি সপ্তাহের মধ্য দিয়ে আমরা চলছি। হ্যাঁ বন্ধুরা, নভেম্বরের 18 থেকে 24 তারিখ বিশ্বব্যাপী অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা। আর এই সপ্তাহের এই যে বিশেষ দিনগুলি, এই দিনগুলির এবছরের স্লোগান হচ্ছে এডুকেট, অ্যাডভোকেট, অ্যাক্ট। অর্থাৎ কি না, শিক্ষা দাও, সবাইকে জানাও, এখনই উদ্যোগী হও। কী বিষয়ে শিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে এবং কেন বলছেন যে এখনই উদ্যোগী হতে এবং সবাইকে জানাতে, তার নিশ্চয়ই বিশেষ কারণ আছে। আসলে একটুখানি সহজ করে বললে আপনারা বুঝতে পারবেন যে অ্যান্টিবায়োটিক কথাটার সঙ্গে আমাদের খুব চেনা, বিশেষভাবে চেনা। আমরা কিন্তু কথায় কথায় ব্যবহার করি, অথচ জানি না যে অ্যান্টিবায়োটিক কী। তো এই বিষয়টা নিয়েই যে আগামী দিনে এই অ্যান্টিবায়োটিক আমাদের জনজীবনেই বলা যায়, শরীরে তো দূরের কথা, যে ভীষণভাবে ক্ষতি করবে বা কোনো অ্যান্টিবায়োটিক আগামী দিনে কাজ করবে না, এই রকম একটা কথা আমরা শুনতে পাচ্ছি এবং ডাক্তারবাবুরা ভীষণভাবে এই বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ও তার কতটা প্রতিকার আমরা করতে পারবো, সেই বিষয় নিয়েই ডাক্তারবাবুরা কি বলছেন বা কি বলবেন, সেই মতামতটা নিয়েই আজকে আমাদের প্রথম পর্বের আলোচনা। এই আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপক ডক্টর আশিস মান্না, বিভাগীয় প্রধান, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল, আর ডক্টর সৌরভ মিত্র, সহকারী অধ্যাপক, অণুজীবী বিদ্যা অর্থাৎ মাইক্রোবায়োলজি বিভাগ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। তো একেবারে যে কথা দিয়ে যে অ্যান্টিবায়োটিক কথাটা কিন্তু আমরা আকছার ব্যবহার করি, ব্যবহার করার চাইতেও সবচেয়ে বেশি আমরা খাই। একটুতেই সর্দি হচ্ছে, জ্বর হচ্ছে, দুমদাম অ্যান্টিবায়োটিক। ডাক্তারবাবুদের কাছে যাওয়ারও আমাদের প্রয়োজন পড়ে না, দোকান থেকেই আমরা অনেক অ্যান্টিবায়োটিক কিনে নিজেরাই খেয়ে নিই বা একে অপরকে বলতেও থাকি এটা খা ওটা খা। তারপর কি হবে বা কী হতে চলেছে সে বিষয়ে আমাদের জানা নেই। তো শুরুতেই জানবো ডাক্তারবাবু, এই যে একটা এত বড় সপ্তাহ 18 থেকে 24 নভেম্বর মাস জুড়ে যে বিশ্বব্যাপী অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা, তো শুরুতেই জানবো যে এই অ্যান্টিবায়োটিক জিনিসটা কি? আসলে যে সমস্ত রাসায়নিক পদার্থ শরীরের জীবাণুদের মধ্যে বংশবৃদ্ধি রোধ করতে বা মেরে ফেলতে সক্ষম, অর্থাৎ শরীরে যে জীবাণু ঢুকে গেছে সেটাকে তার বংশবৃদ্ধি আটকে দিতে পারি অথবা সেগুলোকে মেরেও ফেলতে পারি, এইগুলোকে আমরা প্রাথমিকভাবে ভেবেছিলাম এরা অ্যান্টিবায়োটিক, এই নামেই অভিহিত করা হয়েছিল। সে সময় জীবাণু অর্থাৎ ব্যাকটেরিয়াকেই সংক্রমণের মূল কারণ হিসেবে ভাবা হতো। পরবর্তীকালে অন্যান্য অণুজীব এলো, যথা ছত্রাক, পরজীবী, ভাইরাস। এইগুলো রোগ সৃষ্টিকারী ক্ষমতা যখন জানা গেল তখন এটা বিবেচনা করে এবং তার সঙ্গে এগুলির বিরুদ্ধে কার্যকারিতা বিশিষ্ট যৌগগুলোকে একসঙ্গে বোঝাবার জন্য আমরা অ্যান্টি মাইক্রোবিয়াল শব্দটা ব্যবহার করতে শুরু করলাম। কখনো কখনো একটা শব্দ ব্যবহার করা হয় যেটাকে বলা হয় কেমোথেরাপিউটিক এজেন্ট, কিন্তু আসলে কেমোথেরাপি বলতে সাধারণ মানুষ মূলত ক্যান্সার রোগের চিকিৎসা সংক্রান্ত ব্যবহার মনে করেন, তাই ওই শব্দবন্ধটা খুব একটা জনপ্রিয় হয়নি। তবে বিজ্ঞানসম্মত ভাষায় অ্যান্টি মাইক্রোবিয়াল কেমোথেরাপিউটিক এজেন্ট এই কথাটাই সুপ্রযুক্ত। তা আমরা একটু উদাহরণ দিয়ে যদি শ্রোতা বন্ধুদের বোঝাতে পারি তাহলে বোধহয় আর একটু সহজ হবে আমাদের পক্ষে, তাই না ডক্টর মিত্র? এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে সেই উদাহরণটা দিলে বোধহয় সহজে বোঝা যাবে। একদম একদম। ধরুন আমার ত্বকের ওপর একটা সংক্রমণ হয়েছে, সাধারণ সংক্রমণ, সেখানে একটা পুঁজ ভর্তি ফোড়া হয়েছে। এর চিকিৎসা দুভাবে হবে। প্রাথমিকভাবে অস্ত্রোপচার দ্বারা সেই পুঁজ আমরা বার করে দেবো, একে আমরা বলি ড্রেনেজ। আচ্ছা। কিন্তু এই যে ফোড়াটা হলো কি কারণে,
স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস বলে একটি ব্যাকটেরিয়া, আচ্ছা, সে এই ইনফেকশন বা সংক্রমণ করার জন্য দায়ী। আমি যতক্ষণ না তাকে মারছি, এই ফোড়া কিন্তু বারবার ফিরে আসবে। তার চিকিৎসার জন্য দরকার, স্যার যেরকম বললেন, একটি বিশেষ ধরনের কেমিক্যাল বা রাসায়নিক কম্পাউন্ড আমরা বলে থাকি, সেটা হচ্ছে এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক। আচ্ছা, তাহলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আমাদের প্রত্যেকের শরীরে ভীষণভাবে, তাই না? কিন্তু সব সময় কি অ্যান্টিবায়োটিক খেতেই হবে? অ্যান্টিবায়োটিক না খেলে কি আমরা কোনো অসুখ থেকে সারবো না? না, ঠিক। বা কখন প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিকের? অ্যান্টিবায়োটিকের আপনি যদি এক কথায় বলতে চান, হ্যাঁ। সংক্রমণ কন্ট্রোল অথবা সংক্রমণকে দমন করার জন্য আমার অ্যান্টিবায়োটিক প্রয়োজন। কিন্তু সবসময় যে অ্যান্টিবায়োটিক খেতেই হবে এরকম ব্যাপার নয়। আচ্ছা, এই যে সর্দি জ্বর বলে না, যে একজনের হলে তো বাড়ি শুদ্ধ সবার হবে, এগুলো কিন্তু আমরা বলেই থাকি। এও তার এক মানে তো ধরনের সংক্রামক রোগ। তার মানে সেক্ষেত্রেও কি অ্যান্টিবায়োটিকের দরকার? যেমন অ্যাজিথ্রোমাইসিন, আমরা কতগুলো অ্যান্টিবায়োটিকের নাম জানি যেগুলো একেবারে মুখে মুখে ঘুরছে, মানে না জানতেই ডাক্তারবাবুদের কাছে যাওয়ার আগেই আমরা খেয়ে ফেলি। আমি এটা বলি যে সাধারণভাবে সংক্রমণ হলেই অ্যান্টিবায়োটিক খেতে হবে বা অ্যান্টিবায়োটিক নিতে হবে। অ্যান্টিবায়োটিক নানাভাবে দেওয়া যায়। কখনো কখনো ধরুন কেটে কুটে গেলে আমরা মলম লাগাই, জেল লাগাই বা লোশন লাগাই। আবার এরকম হয় খুব সিভিয়ার ধরনের ইনফেকশন ছড়িয়ে গেছে সারা শরীরে, তখন ইন্ট্রামাসকুলার বা ইন্ট্রাভেনাস অর্থাৎ পেশির মধ্যে অথবা সরাসরি রক্ত প্রবাহের মধ্যে ইঞ্জেকশন দেওয়া যেতে পারে, সেই রকম প্রয়োজন হয়। কিন্তু সমস্ত ধরনের সংক্রমণ, আমি একটু আগেই বলেছি যে ভাইরাস সংক্রমণ হতে পারে, ছত্রাক সংক্রমণ হতে পারে, জীবাণু অর্থাৎ ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে, পরজীবী সংক্রমণ হতে পারে। আমি একটা জাস্ট নমুনা হিসেবে বলছি, সেটা হচ্ছে আবহাওয়ার পরিবর্তনের সময়, এই সময়টা অনেকেরই সর্দি কাশি দেখা যায়, সিজন চেঞ্জ হচ্ছে, গরম থেকে আমরা শীতের দিকে এগোচ্ছি, এগুলো অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ভাইরাস ঘটিত। আর এই যে ধরনের ভাইরাসগুলো দিয়ে হয় এটা, সেটাতে তার বিরুদ্ধে কোনো ওষুধ কাজ করে না। আমার এক শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ডাক্তার সুবলচন্দ্র করগুপ্ত বলতেন, এইরকম যদি সর্দি কাশি হয় তাহলে ওষুধ না খেলে সারতে কিন্তু 7 দিন লাগবে, আর ওষুধ খেলে 1 সপ্তাহে সেরে যাবে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এর মধ্যে একদম, মানে ওষুধ ছাড়াই উনি সারবেন। একদম তাই, হয়তো তুলসী মধুতেই সেরে যাবে। অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে, যাতে ভাইরাসের বিরুদ্ধে শরীর নিজের একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে এবং সেই ভাইরাসগুলোকে মেরে ফেলবে। আর এবারে এই ধরনের সংক্রমণে মানে অটোমেটিক শরীরেই তৈরি হয়। একদম তাই, শরীরের অ্যান্টিবডি তৈরি হয় তার বিরুদ্ধে, ভাইরাসের বিরুদ্ধে, এবং তার ফলে সেই ভাইরাসগুলোকে মেরে ফেলতে পারে। আচ্ছা, তাহলে শরীরে তৈরি হওয়ার আগেই আমরা কিন্তু তাকে দমন করার জন্য অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছি না, এই ভাইরাসকে দমন করা কিন্তু কোনো অ্যান্টিবায়োটিকের সামর্থ্যে নাই, মানে একেবারে ক্ষমতাই নেই। হ্যাঁ, উল্টে যদি এই ধরনের সংক্রমণে ব্যাকটেরিয়ানাশক ওষুধপত্র অনাবশ্যকভাবে খান বা ব্যবহার করেন, তাতে প্রথম কথা হচ্ছে আপনার পকেট ফাঁকা হবে, চিকিৎসার খরচ অকারণে বেড়ে যাবে। এছাড়া ওষুধের কিছু কিছু অনভিপ্রেত প্রতিক্রিয়া আছে, যেটাকে আমরা বলি অ্যাডভার্স এফেক্ট বা আনওয়ান্টেড এফেক্ট, এইটার সংখ্যা কিন্তু প্রচুর বেড়ে যাবে। আচ্ছা, এই যে প্রতিক্রিয়া কথা বললেন, তাহলে এই আমাদের শ্রোতা বন্ধুদের একটুখানি বোঝাবার বিষয় এই জায়গাটাতেই, যে কখন খাবে কখন খাবে না। মানে যেমন ডেঙ্গুর ক্ষেত্রে আমরা অনেক সময় শুনি না যে অ্যান্টিবায়োটিক ছাড়াই নাকি বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়, কিন্তু তবুও দেখি যে অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছে অনেকে। বা সর্দি জ্বরের ক্ষেত্রে তো হামেশাই, মানে ডাক্তারবাবু যেমন ওই এই কথাটা বললেন ভীষণই ভালো, যে ওষুধ খেয়েও 7 দিন লাগবে, না খেয়েও 7 দিন লাগবে। তো এই অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে কাজ করার ওষুধ। আর সর্দি জ্বর বা আপনি যে ডেঙ্গুর কথা বললেন, এগুলো হচ্ছে ভাইরাল, আরেক ধরনের ইনফেকশন, অর্থাৎ আরেক ধরনের সংক্রমণ। কিন্তু তার সাথে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিকের কোনো যোগাযোগ নেই। এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খাওয়া মানে এক হচ্ছে চিকিৎসার খরচা বৃদ্ধি, 2 হচ্ছে অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, সেগুলো পেশেন্টকে বহন করতে হয়, রোগী তার সম্মুখীন হয়। এছাড়া আরেকটা জিনিস আমরা লক্ষ্য করে থাকি, অ্যান্টিবায়োটিকের অপপ্রয়োগ, মানে আমরা বলি অ্যাবিউজ। আপনি যেটা শুরুতেই একটা বললেন
যে আমাদের দেশে এর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। আমি দোকানে গিয়ে একটা অ্যান্টিবায়োটিক কিনতে পারি ওভার দ্য কাউন্টার, একদম, তার জন্য যে অনেক কেউ ক্ষেত্রে গিয়ে যা প্রেসক্রিপশনেরও চাইছে প্রয়োজন পেয়ে হয় না। যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, অনেক অ্যান্টিবায়োটিক অকারণে অপ্রয়োজনীয়ভাবে পেশেন্ট খাচ্ছে বা পেশেন্ট হাতে মাখছে বা ইঞ্জেকশনও চলছে, এরকম আমরা দেখে থাকি। তার ফলে যেটা হচ্ছে, আরও আরেকটা এর সাথে আমি অ্যাড করতে চাই, অ্যান্টিবায়োটিকের কোর্স। যখনই একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা হয় কোর্স মানে কত দিন, দিনে কতবার, সেটা মানা হয় না। যার ফলে আমরা আলটিমেটলি শেষ পর্যন্ত যার জিনিসের সম্মুখীন হই সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। মানে এই অ্যান্টিবায়োটিকটা পরবর্তীকালে প্রয়োগ করলে সেই ব্যাকটেরিয়ার উপর আর কাজ করে না, এরকম একটা পরিস্থিতি, যেটা আপনি আপনার আজকের প্রোগ্রামের মূল কথা, যে আমরা একটা ভীষণ বিপজ্জনক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, যেখানে অ্যান্টিবায়োটিকের অপপ্রয়োগের জন্যে আমরা অ্যান্টিবায়োটিকটাকে হারিয়ে ফেলতে চলেছি। একদম একদম। এই যে আকছার ব্যবহার, এই আকছার ব্যবহারের ফলে কি আগামী দিনে অ্যান্টিবায়োটিক কাজ করবে না, এরকম একটা কথাও আমরা ভীষণভাবে বিভিন্ন আলোচনার মাধ্যমে পাচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে এরকম ঘটনার দিকেই আমরা এগোচ্ছি, আমরা বলতে পারি। তাছাড়া হ্যাঁ হ্যাঁ, শুধু যে মানুষের ওপর নয়, গবাদি পশুর ওপরে, আচ্ছা, পোলট্রির ওপরে, সেখানে তো সম্পূর্ণভাবে ডাক্তার কেন, অন্য কোনো মানে পশু চিকিৎসকের পরামর্শ ছাড়াই এখানে ব্যবহার করা হচ্ছে এবং বহুদিন ধরে ব্যবহার করা হচ্ছে। সে তার প্রভাবও কিন্তু সামগ্রিকভাবে মানুষের উপরেই এসে পড়ছে। যার ফলে এই অ্যান্টিবায়োটিক, যেটা আমরা সমাজে যার নানা স্তরে আমরা দেখছি অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার করা হচ্ছে, ফলাফল হচ্ছে সেই অ্যান্টিবায়োটিকটার পোটেন্সি লস, মানে তার আর কার্যকারিতা থাকছে না। আচ্ছা, এই যে কোর্সের কথা একটু আগে বললেন ডক্টর মিত্র, ডক্টর মান্না আপনার কাছে আসবো। অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ করতেই হবে, এরকম আমরা শুনি ডাক্তারবাবুদের কাছে। তো দেখা গেল বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা একেবারে সাধারণ, যে ভালো হয়ে গেল তারপর আর দরকার নেই, খাচ্ছি না। এই বিষয়টা বোধ হয় আমাদের শ্রোতা বন্ধুদের একটু সচেতন করা দরকার। আমি মূলত যাদের নিয়ে কাজ করি সেটা হচ্ছে এই চর্মরোগ সৃষ্টিকারী যে ছত্রাক, এইগুলো নিয়ে কাজ করি। তা এ ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, ধরুন তার সারা শরীরে ডার্মাটোফাইট ধরনের এক ধরনের ছত্রাক আমরা বলি, সেগুলো যা করে তাকে বাংলায় বলে দাদ, অনেকখানি ছড়িয়ে ফেলেছেন। সেই অবস্থায় আমার কাছে এলেন, ভদ্রলোককে আমি ওষুধপত্র দিলাম এবং বললাম যে এই ওষুধটা আপনাকে কিন্তু খেয়ে যেতে হবে। ভদ্রলোক 2-3 সপ্তাহ যেই ব্যবহার করলেন, লক্ষ্য করলেন যে ওনার চুলকুনি কমে গেছে, দাগটা হয়তো আছে কিন্তু বেশ আরাম পাচ্ছেন উনি ভাবলেন আমি আর খরচা করব না, এবং ভাবলেন যে আর কেন ডাক্তারবাবুর কাছে যাব, এই তো বেশ ভালো হয়ে গেছি। মুশকিল হচ্ছে ছত্রাকগুলো বাইরে থেকে ভালো হয়ে গেছে মনে হলো, চামড়ার ভেতরে অনেক বসে থাকে। আচ্ছা, তা এক্ষেত্রে যদি পুরো কোর্সটা কমপ্লিট করে আমরা বলি সম্পূর্ণ ছত্রাকগুলোকে মেরে ফেলতে হবে চামড়ার মধ্যে থেকে, অর্থাৎ কমপ্লিট ফাঙ্গাল ইরাডিকেশন এই শব্দটা আমরা ব্যবহার করি, সেইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যদি উনি মাঝপথে বন্ধ করে দেন, ওনার ওই রোগটা আরও ভীষণভাবে ঘুরে আসবে। খালি ঘুরে আসবে না, সেখানে কিন্তু আমি যে ওষুধ দিয়ে ছত্রাকটাকে এতদিন মেরে ফেলতে পারছিলাম, পরবর্তীকালে হয়তো বা এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখে গেছি সেই ওষুধটা আর কাজ করছে না, ফলে সমস্যা এসে যাচ্ছে। আচ্ছা, এই যে দাঁত হাজা চুলকানি আমরা একসঙ্গেই প্রায় ব্যবহার করি কথাগুলো, এগুলোর অন্য নানা রকম কারণ আছে, এগুলো আলাদা আলাদা কারণ। দাঁতটা একটা বিশেষ ধরনের রোগ যেটাতে ডার্মাটোফাইট ছত্রাক দিয়ে সাধারণত হয়ে থাকে। আচ্ছা, এইটা আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি ছোঁয়াচে, মানে একজনের হলে যেমন সর্দি বলে না যে একজনের হলে বাড়ি শুদ্ধ সবাইকে আমরা এখানটায় বলি, সেটা হচ্ছে এগুলো সাধারণত সরাসরি স্পর্শ দিয়ে ছড়াতে পারে, অথবা আরেকটা হতে পারে ধরুন কেউ কারো ব্যবহার করা পোশাক, গামছা, বিছানা এসব ব্যবহার করলো, সেখান দিয়েও এর জীবাণুগুলো ছড়িয়ে পড়তে পারে। ছত্রাকগুলো একজন থেকে পরিবারের আরেকজন, বা হস্টেলে আমরা পাই বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে পড়া, এরকমগুলো পাই প্রচুর। এমনকি মাথার যে খুশকি বলে শীতের সময়, চিরুনি ব্যবহার করলে, চিরুনি ব্যবহার করলে, গামছা ব্যবহার করলে হতেই পারে। হ্যাঁ, তো এই সব ক্ষেত্রেও কি মানে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়? অ্যান্টিফাঙ্গাল অবশ্যই দিতে হয়, অ্যান্টিফাঙ্গাল দিতে হয়।
আচ্ছা আচ্ছা। তো এইগুলো কি মানে অনেক সময় কি হয় আমরা ওষুধের দোকান থেকে খুব সহজভাবে পেয়ে যাচ্ছি, মানে যিনি বিক্রেতা তাকে গিয়ে বললেই দিয়ে দিচ্ছে, এবং তার ফলে এই যেহেতু স্কিনের কথাটা এলো একটুখানি বলি যে মেয়েদের কালো মেয়ে ফর্সা হবে, এই এই ওষুধগুলোও আমাদের চলে না, আসছে। এটার সঙ্গে অ্যান্টিবায়োটিকের খুব যোগ নেই, বরং আচ্ছা। যেটা হয় সেটা হচ্ছে বেশ কিছু ধরনের ক্ষতিকারক ওষুধপত্র, বিশেষ করে স্টেরয়েড জাতীয় ওষুধপত্র হ্যাঁ। ব্যবহার করা হয়, এবং স্টেরয়েডে যেটা সমস্যা আমরা পাই সেটা হচ্ছে স্টেরয়েড লাগালে যে জায়গাটায় লাগানো হচ্ছে তার প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ। ফলে সেখানে কোনো জীবাণু সংক্রমণ সহজে ছাড়তে চায় না। অথচ আবার বাইরে থেকে দেখলে কি হয়, চামড়াটা খুব পাতলা হয়ে যায় বলে রোগীরা মনে করে বেশ ফর্সা হচ্ছে, ভেতর দিয়ে রক্তের নালি দেখা যাচ্ছে, কি ঝকঝকে টাইপের চামড়া হচ্ছে। এই যে সমস্যাটা, এটা রোগীকে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি বা মিথ্যে মিথ্যে একটা ভরসা যোগায়, এর ফলে কিন্তু সমস্যাটা তৈরি হয়ে যায়। শ্রোতা বন্ধুরা, আমরা আলোচনায় আছি, আমাদের সঙ্গে আলোচনায় আছেন ডক্টর মিত্র এবং ডক্টর মান্না, দুজনেই আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করেছেন। ডাক্তারবাবুদের কাছে আরও যেটা, যে আমাদের এই যে রেজিস্টার ফ্যাক্টর, এইটা যে আকছার অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে কতখানি নষ্ট হচ্ছে, মানে এই যে লাগবে না তাও খেয়ে নিলাম, হ্যাঁ, দিয়ে পরবর্তীতে ধরুন বা কি হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে যে একটা খেয়ে ভালো হয়ে গেছে আর সে খায়নি, আবার কদিন বাদে দেখা গেল তার সেই একই রকম সিমটমে, একই জ্বর বা সর্দি যাই হোক কিছু হলো, এবং তখন সে আবার যে কটা বাকি রইল সেই কটা খেতে শুরু করলো। এক্ষেত্রে একটা কথা চলে আসছে, সেটা হচ্ছে জীবাণুগুলি রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টের দ্বারা তাকে আর মারা যাচ্ছে না, সেই অ্যান্টিবায়োটিকটা এখানে আর কাজ করছে না। তাহলে এখানে আমাদের জানতে হবে অ্যান্টিবায়োটিক কাজ করে কিভাবে। অনেক রকম প্রকার আছে, নানা রকম প্রকারের অ্যান্টিবায়োটিক, তাদের মেথড অফ অ্যাকশন যেটা আমরা বলি কিভাবে কাজ করে সেটা ভিন্ন ভিন্ন। একটা ধরুন অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল, অর্থাৎ কোষের যে দেয়ালটা, তার উপর এক ধরনের প্রোটিন আছে, সেই প্রোটিনের উপর আক্রমণ করে, আর কোনোভাবে যদি ব্যাকটেরিয়া সেই প্রোটিনটাকে বদলে ফেলতে পারে তাহলে সেই অ্যান্টিবায়োটিক আর ওই ব্যাকটেরিয়াকে মারতে পারবে না। আচ্ছা, এটা হলো এক ধরনের। এই প্রোটিনটা অনেক ক্ষেত্রে দেখা যায়, এর নাম হচ্ছে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। আচ্ছা, এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন যদি পরিবর্তিত হয়ে যায় তখন পেনিসিলিন দ্বারা এই ব্যাকটেরিয়াকে আমরা আর মারতে পারবো না। এই জিনিস ঘটেছে, যার ফলে আজকের দিনে আমরা পেনিসিলিনকে আর ব্যবহার করতেই দেখি না। পেনিসিলিন আজ থেকে 70-80 বছর আগে যখন স্যার আলেকজান্ডার ফ্লেমিং প্রথম এনেছিলেন, তখন এটাকে আমরা বলতাম ম্যাজিক বুলেট, সমস্ত ধরনের ইনফেকশনকে মেরে ফেলবে। কিন্তু আজকে আর পেনিসিলিনের কোনো প্রয়োগ নেই। 2 নম্বর হচ্ছে জিনগত পরিবর্তন। জিন বলতে ব্যাকটেরিয়ার জীবাণুর যে নিউক্লিয়াস, তার মধ্যে যে ক্রোমোজোম আছে সেখানে একটা পরিবর্তন এসে যাচ্ছে। এই পরিবর্তনগুলো প্রাকৃতিক নিয়মেই হয়ে থাকে, এবং কখনো যদি একটা এরকম পরিবর্তন এসে যায়, এই বিশেষ ধরনের অ্যান্টিবায়োটিক যেটা ওই জিনকে আক্রমণ করত, সে কিন্তু এক্ষেত্রে অকেজো হয়ে যাচ্ছে। আচ্ছা, সে আর তার টার্গেট পাচ্ছে না, যার ফলে সে কাজ করতে পারছে না। তৃতীয়টা বলছি, ধরুন একটা নাম উঠে এসেছিল, স্যার বলেছেন স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। খুব সাধারণ ইনফেকশন আমাদের হয়ে থাকে, চর্মরোগ, নানা ধরনের ইনফেকশন এই স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের দ্বারা হয়ে থাকে। এই স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের নিজের বংশবৃদ্ধির হার ব্যাপক, মানে এরা 20 মিনিটে নিজেদের সংখ্যা দ্বিগুণ করতে পারে। এই ধরনের ব্যাকটেরিয়া যখন বংশবৃদ্ধি করে, এদের মধ্যে কিছু ভিন্ন রূপ চলে আসে, আমরা বলি তাকে মিউট্যান্ট ভ্যারাইটি। নিজে নিজে এটাও প্রাকৃতিক নিয়মেই এদের জিনগত বৈশিষ্ট্য অল্প পরিবর্তিত হয়ে গেল। এই যে নতুন রূপটা মিউট্যান্ট ভ্যারাইটি যদি চলে আসে, সাধারণত দেখা যায় এরা অ্যান্টিবায়োটিকের থেকে রেজিস্ট্যান্ট, অর্থাৎ বাকি স্ট্যাফাইলোকক্কাস যখন সেই অ্যান্টিবায়োটিক দ্বারা মেরে ফেলা যাচ্ছে, এই যে মিউট্যান্টটা তারা মরছে না। এটা কিন্তু কোভিড কালে আমরা খুব শুনেছি। আরও যেটা হচ্ছে, এই ধরনের পেশেন্টকে যদি আমরা অকারণে অ্যান্টিবায়োটিক দিয়ে রাখি, তাহলে যে ব্যাকটেরিয়াগুলো, যে স্ট্যাফাইলোকক্কাসগুলো আমি অ্যান্টিবায়োটিক দিয়ে মেরে ফেললাম, তারা তো মরে গেল, পড়ে রইল মিউট্যান্ট ভ্যারাইটি, এবং তারা এবার বংশবৃদ্ধি করছে,
যার ফলে এই মিউট্যান্ট ভ্যারাইটি যখন বংশবৃদ্ধি করে নতুন করে ইনফেকশন করছে, নতুন করে সংক্রমণ করছে, তাকে আর আমি ওই আগের অ্যান্টিবায়োটিক দিয়ে মারতে পারছি না। এটা আপনি যে প্রশ্নটা করলেন যে অল্প কিছুদিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে বন্ধ করে দিলাম, আবার আমরা রোগটা যখন ফিরে আসলো আবার খেতে শুরু করলাম, কিন্তু তখন আর কার্যকরী হবে না, হচ্ছে না। এটা অনেকটা এই ধরনের কারণেই হয়ে থাকে। আচ্ছা, তাহলে ডক্টর আশিস মান্না এবং ডক্টর সৌরভ মিত্র আমাদের আলোচনায় অংশগ্রহণ করছেন। একেবারে আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, প্রথম পর্বের। তো এবারে যেটা জানতে চাইবো, এই বিষয়ে স্বাস্থ্য দপ্তর কি কি উদ্যোগ নিচ্ছে বা স্বাস্থ্য মন্ত্রক? এখন ব্যাপারটা হচ্ছে, এটা কেবলমাত্র ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের ব্যাপার নয়, এটা সমস্যাটা এতটাই বেশি সর্বব্যাপী হয়ে গেছে যে স্বয়ং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রত্যেক বছর নভেম্বর মাসের 18 থেকে 24 তারিখ আপনি বলেছেন সারা পৃথিবী জুড়ে এই সম্পর্কিত সচেতনতা সপ্তাহ পালন করার নির্দেশ একটা দিয়েছেন। তা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য মন্ত্রক এবং স্বাস্থ্য দপ্তর এই উদ্যোগকে সম্পূর্ণ সমর্থন করছেন এবং সহায়তা দিয়েছেন। আজকে যে এই অনুষ্ঠান আমরা করছি সেটা বস্তুত এই প্রচেষ্টারই একটা অঙ্গ। এছাড়া সারা বছর ধরে সারা দেশের সমস্ত সরকারি হাসপাতালের গবেষণাগারে যে যে জীবাণু পাওয়া যাচ্ছে এবং সেগুলি কোন কোন অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের প্রতি সংবেদী অর্থাৎ সাসেপ্টেবল এবং কোন ওষুধ অকার্যকারী, তা একটি বিশেষ কম্পিউটার ভিত্তিক পোর্টালের মাধ্যমে এলাকা ভিত্তিক নজরদারি চালানো হচ্ছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিকের বিক্রি যাতে বিশেষজ্ঞের চিকিৎসকের ব্যবস্থাপত্র সাপেক্ষে অর্থাৎ প্রেসক্রিপশন দিয়েই কেবল কিনতে হবে, সে ব্যাপারে নিয়মনীতি কঠোরতর করা হচ্ছে। আর রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ কোন ধরনের সংক্রমণের জন্য কোন ওষুধ ব্যবহার করা যাবে তা নিয়ে একটা নবায়িত নির্দেশনামা, আমরা বলি আপডেটেড গাইডলাইন, এটা প্রকাশ করেছেন। তার নাম দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক্স। সংশ্লিষ্ট পোর্টাল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের পোর্টাল, সেখানে যে কেউ এই নথি প্রয়োজনে পরিদর্শন করতে পারেন। আর আমরা একদম এই স্থানীয় পরিস্থিতিতে বলতে পারি, আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও এই বিষয়ে নভেম্বর মাসের 3য় সপ্তাহে একটা বড়সড় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এবং আমাদের শ্রোতা বন্ধুদের জন্য শেষে কি বলবো, যে অ্যাডভাইস হিসেবে, যে এবছরের থিম তো হচ্ছে যে এডুকেট অ্যাডভোকেট অ্যাক্ট, অর্থাৎ শিক্ষা দাও, সবাইকে জানাও, এখনই উদ্যোগী হও। হ্যাঁ, একদম সোজাসুজি বলছি। পরিস্থিতি উদ্বেগজনক হলেও হাল ছেড়ে দেওয়ার মতো নয়। এই বিষয়টি আরও বিশদে ভবিষ্যতে আলোচনা করার ইচ্ছে থাকলো। তবে আমরা যদি শিক্ষা দিতে পারি ঠিকমতো, সবাইকে ঠিকমতো জানাতে পারি, যেটা এখন করছি, এবং এখনই যদি উদ্যোগী হতে পারি, তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত সবাই মিলে, রোগী, সংশ্লিষ্ট পরিজন এবং তার সঙ্গে জনসাধারণ, অর্থাৎ 3 ধরনের লোক, তার মধ্যে আমরা চিকিৎসক বা অন্যান্য স্বাস্থ্যকর্মীরা, রোগীরা এবং তাদের পরিজনেরা এবং সাধারণ জনসাধারণ সবাই মিলে একসাথে যদি এই কাজ করি, তাহলে সমস্যা থেকে আমরা উত্তরণের পথ অবশ্যই নির্দেশ করতে পারবো। একদম শ্রোতা বন্ধুরা, সবাই মিলে একসঙ্গে আমাদের এই সমস্যা থেকে উত্তরণের পথ বেছে নিতেই হবে। এতক্ষণ আমরা আলোচনায় ছিলাম যে বিষয় নিয়ে, সেই বিষয়টি আরেকবার বলে দিই, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ও তার কতটা প্রতিকার করা যাবে সেই বিষয়ে। অংশগ্রহণ করলেন আজকের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আমরা পেয়েছিলাম মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর আশিস মান্না এবং সেই সঙ্গে মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সৌরভ মিত্র। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমনা মণ্ডল। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে। আগামীকাল শুনবেন এর দ্বিতীয় পর্ব।